জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো। নমস্কার, আমি মহুয়া ভৌমিক। আপনাদের স্বাগত জানাই আমাদের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায়। বর্তমানে লকডাউনে আমরা গৃহবন্দী, তাই কবির জন্মদিন এলো আবার চলেও গেল অনাড়ম্বরভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম দুই প্রধান স্তম্ভ। দুজনেই স্ব ঘরানায় স্বনামধন্য। না, তুলনামূলক আলোচনা নয়, বরং স্রষ্টার সৃষ্টিকে তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসুন প্রথমে আমরা শুনে নেব বৈদিনী ভৌমিকের একটি গান, নজরুল সঙ্গীত, আমার আপনার চেয়ে আপন যে জন। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাঁদ কাকুল পিয়াসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাঁদ কাকুল পিয়াসে। কভু সে চাকর সুধা চোরাসে, কভু সে চাকর সুধা চোরাসে। নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের পিয়ালো তমালে হেরি তারি স্নেহ মেঘ শ্যাম। অশনি আলোকে হেরি তারি থি, বিজলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া। আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া। সে মালা সহসা দেখিনু জাগিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারও পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। নিজেদের মধ্যেই খুঁজে বেড়াই আপনজনকে। কবির ভাবনার সাথে আমরা একাত্ম হয়ে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে প্রায় ৩৮ বছরের ছোট ছিলেন কবি নজরুল। অপরিসীম শ্রদ্ধা ছিল তার কবিগুরুর প্রতি।
তার বহিঃপ্রকাশ ঘটে একটি লাইনে, মাথার ওপর জ্বলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। একজন কবির প্রতি অপর কবির কি অসামান্য শ্রদ্ধা জ্ঞাপন। মৌসুমী বিশ্বাস সেই শ্রদ্ধার কিছু অংশ তুলে ধরবেন আপনাদের সামনে, শুনে নেওয়া যাক। নমস্কার। আমরা জানি বাংলা সাহিত্যের দুই দিকপাল প্রতিভা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ও উর্তসাধক প্রবন্ধে বুদ্ধদেব বসুর মনে হয়েছিল নজরুল রবীন্দ্রনাথের পরে সত্যিকারের এমন এক অন্য কবি, যিনি রবিতাপের চরম সীমায় রাবীন্দ্রিক বন্ধন ছেড়ে বেরোলেন। কাব্যক্ষেত্রে দুই কবির মধ্যে দীর্ঘ 2 দশকের স্নেহশ্রদ্ধার এক আশ্চর্য সুন্দর সম্পর্ক ছিল। ছোটবেলায় রবীন্দ্রনাথ সম্পর্কে অদ্ভুত শ্রদ্ধা ছিল নজরুলের। নজরুল নিজেই লিখেছেন, বিশ্বকবিকে আমি শুধু শ্রদ্ধা নয়, পুজো করে এসেছি সকল হৃদয় মন দিয়ে, যেমন করে ভক্ত ইষ্ট দেবতাকে পুজো করে। ছোটবেলা থেকে তার ছবি সামনে রেখে গন্ধ ফুল চন্দন দিয়ে সকাল সন্ধ্যা বন্দনা করেছি। এ নিয়ে কত লোক ঠাট্টা বিদ্রুপ করেছে, এমনকি রবীন্দ্র বিরোধী মত প্রকাশের জন্য গোলপোস্ট উপরে বন্ধুর মাথা ফাটানোর মামলাও আদালত পর্যন্ত গড়িয়েছিল। পরিণত বয়সে এক পত্রিকা সম্পাদক তার কাছে রবীন্দ্র গানের বিরোধিতা করায় তার প্রতি অসৌজন্য প্রকাশে কুণ্ঠিত বোধ করেননি নজরুল। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় 1922 সালের অক্টোবরে। তার আগেই বিশ্বকবির সঙ্গে নজরুলের দেখা হয়ে গিয়েছিল। অগ্নিবীণার সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশের পূর্বে রবীন্দ্রনাথ অবহিত ছিল এই তরুণ কবির সম্পর্কে। কবিতাগুলি পড়ে রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ আয়োজিত বিশ্বকবির 60 বছরের জন্মদিন পালনের সময় রবীন্দ্রনাথ স্বয়ং নজরুলকে মঞ্চে নিজের পাশে বসিয়েছিলেন 1921 সালের 4 সেপ্টেম্বর। তখনও কিন্তু নজরুলের প্রথম কবিতার বই প্রকাশিত হয়নি। কথিত আছে রবীন্দ্রনাথের অনুরোধে অনেকবার স্বকণ্ঠে গান ও আবৃত্তি শুনিয়েছিলেন কবি নজরুল। উল্টো দিকে রবীন্দ্রনাথ নজরুলকে শুনিয়েছিলেন কালিদাসের কবিতা। নজরুল জানিয়েছেন, রবীন্দ্রনাথ তাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো কিটসের মতো বড় ট্র্যাজেডি আছে, প্রস্তুত হ। 1922 নজরুল ধূমকেতু প্রকাশের উদ্যোগী হলে রবীন্দ্রনাথ পত্রিকার জন্য শুভেচ্ছা বাণী লেখেন। রবীন্দ্রনাথের এই শুভেচ্ছা বার্তা তার হস্তাক্ষরে মুদ্রিত হয় পত্রিকার শুরুতেই। রবীন্দ্রনাথের কাছেই নজরুলই মূর্তিমান ধূমকেতু, তাই তিনি তার আহ্বান করে লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারবাদ অগ্নি সেতু, দুর্দিনে এই দুর্গ শিরে উড়িয়ে দো তোর বিজয় কেতন। 1922 পুজো ধূমকেতুতে প্রকাশিত হয় নজরুলের আনন্দময়ীর আগমনে কবিতাটি। সরকার বিরোধী ব্যঙ্গধর্মী কবিতার রচনায় অপরাধে নজরুলকে গ্রেপ্তার করা হয়। 1923 জানুয়ারি কারারুদ্ধ হলেন নজরুল। কারারুদ্ধ নজরুলের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ উৎসর্গ করলেন তার নতুন গীতিনাট্য বসন্ত। জেলে নজরুলের উদ্দেশ্যে পবিত্র গঙ্গোপাধ্যায় মারফত বই পাঠিয়ে রবীন্দ্রনাথ বলে পাঠিয়েছিলেন, তাকে বলো আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে। তাকে আমার সমগ্র অন্তর দিয়ে আকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো কবিতা লেখা যেন সে কোনো কারণেই বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। 1931 রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে। কয়েকজন নবীন লেখক তার সঙ্গে দেখা করবে বলে নজরুলকে সঙ্গী করে। স্বপন বুড়ো স্মৃতিচারণায় জানা গিয়েছিল, আমরা সবাই কাজীটাকে ধরলাম। তীর্থযাত্রায় যেমন পাণ্ডার প্রয়োজন, তেমনি কবি সঙ্গমে আরেক কবির সঙ্গী হওয়াই সবচাইতে প্রশস্ত ও মঙ্গলজনক। স্বপন বুড়োর স্মৃতিসাক্ষ্যে জানা যায়, কবি ওপরের ঘরে কিছু লিখছিলেন, কিন্তু নজরুল এসেছেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে আসেন। 1938 অন্য প্রসঙ্গে রবীন্দ্র নজরুলের সম্পর্কের এক নতুন অধ্যায়। নরেশ মিত্র সিনেমা বানালেন গোরা, সঙ্গীত পরিচালক নজরুল। ছবির মুক্তি 30 জুলাই 1938। মুক্তির আগে ছবিতে রবীন্দ্র গানের ব্যবহার নিয়ে বিশ্বভারতী সঙ্গীত সমিতি আপত্তি তোলেন। ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণে বিশ্বভারতী কোনো শিক্ষক ছিল না, সেটাই হয়তো মানতে পারছিলেন না সমিতি।
প্রযোজক আর সঙ্গীত পরিচালক ছবি প্রিন্ট ও প্রজেকশন যন্ত্র নিয়ে হাজির হলেন শান্তিনিকেতনে। নজরুল সহকারী নিতাই ঘটকের স্মৃতিচারণে আমরা জানতে পারি নজরুলকে দেখে আনন্দে আত্মাহারা হয়েছিলেন কবি। সমস্ত কথা শুনে তিনি বললেন, কি কাণ্ড বলো তো, তুমি শিখিয়েছ আমার গান, তারা কোনাক খেলে তার দোষ ধরে। তোমার চেয়ে আমার গান কি ওরা বেশি বুঝবে? আমার গানের মর্যাদা কি ওরা বেশি দিতে পারবে? তবু নজরুল কবিকে ছবি দেখেই অনুমতিপত্রে সই করতে বলেন। শোনা যায় কবি ছবিটি রেখে যেতে বললেও ছবি দেখার আগেই অনুমতিপত্রে সই করে দেন। ছবি মুক্তি পায় নির্দিষ্ট দিনে। সর্বশেষে বলি, সম্পর্কে ব্যক্তিগত, সাহিত্যগত ও রাজনৈতিক প্রেক্ষাপটের বিস্তারিত চালচিত্রেই বিস্তারিত এই দুই প্রধান কবির সম্পর্কের স্তরগুলো। দুই কবির অন্তর্বর্তী অপরিসীম স্নেহ শ্রদ্ধার মাঝে ছিলেন পরিকরবৃন্দ। সুধাকান্ত রায়চৌধুরীর মতে পরিকরের হাত ধরে বয়সে প্রায় 4 দশকের কনিষ্ঠ কবির সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় পর্বের শুরু, আর নিন্দুক সংকীর্ণমনা পরিকরদের সূত্রেই বিঘ্নিত হয়েছিল তাদের সম্পর্ক। কিন্তু তারা এই নিন্দা পক্ষের মধ্যে থেকেও নিজেদের সুন্দর সম্পর্ককে করেছে সুন্দরতর। নমস্কার। অনবদ্য দুই কবির এই সুমধুর সম্পর্ক সম্বন্ধে শুনে আমরা সমৃদ্ধ হলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। তার কল্পনা আমাদের সকল অনুভূতিকে ছুঁয়ে যায়, আমাদের পৌঁছে দেয় অতীত স্মৃতিতে। পুরনো কথা নতুনভাবে নতুন রূপে এসে দাঁড়ায়। পুরনো সেই দিনের কথা, সে কি ভোলা যায়? আসুন শুনে নেব স্নিগ্ধ বিশ্বাসের গিটারে এই গানটাই সুর। রবীন্দ্রনাথের রচনায় আমরা সাম্যতা খুঁজে পাই স্থিরতা। কিন্তু কবি নজরুল, তিনি তো বিদ্রোহী কবি। তার রচনা আমাদের রক্তে আগুন ধরায়, বিদ্রোহী হয়ে ওঠে মন। তার কৈফিয়ত তিনি নিজেই দিয়ে গেছেন। আসুন শুনে নেব শ্রী সুজিত কুমার সাহার আবৃত্তি আমার কৈফিয়ত। নমস্কার। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নৈনবী। কবি অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাড়ি। কই কবি দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী।
কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজক্রমে হচ্ছে অকেজ, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেউ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেউ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হারি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা। জবন্না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি নারী কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে সবে দেও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও, আম পড়া পড়া হাম্বরা মরা এখনো বেড়াই ভাত বেড়ে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন করে দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার কান গান ভাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকণ এই তব বিদ্যে, ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুকের কবি বটিতরে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষে হৃৎপেশী, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশী। কি যে লিখি চাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে নাকো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? রাজার প্রহরী সদাই ঘুরিছে কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হারকালি হলো শাসাতে নারীরু তবু পোড়াবো না বন্দিরে। যতবার বাতি সেরেছে শিকল, বেড়ে বেড়ে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাক খুঁজে ফেলে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস। এবার এদাও ফসকালে ফুল নেতা আর হবিনে যেহায়। বক্তৃতা দিয়া কাঁদিতে সবাই গুড়ায় লঙ্কা, পকেটেতে বোকা এই বেলা ঠোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটাও সে নয় পস্তা বিশেষকালে। বোঝে না খোঁজে সে চারণের বেশে ফিরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে নাকো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই তারা ক্ষুধার অন্ন এড়ে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাথা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খাই দেখো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে রাখো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ জানিতে পোড়া বার্তা করেছি খাস। কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা ডিংরাইয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা এলো না স্বরাজ, টাকা দিতে নারী ভুকারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাওয়ে ঘাস। হেরিলু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধুগো আর তো পারি না বলিতে, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই বুকে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সুখে শত সোনারে ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস। যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নমস্কার। বর্তমানে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। বিশ্ব মহামারীর সাথে লড়াই করছে আপামর বিশ্ববাসী। বড় দুঃসময় এটা। না, হতাশায় নয়, আশায় বাঁচে মন। কবিগুরু রচিত দুঃসময় কবিতাটি আমাদের তাই তো শেখায়। ওরে বিহঙ্গ এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। না, সত্যি আমরা আশা ছাড়ব না। আসুন দেখে নেই বৈদিনী ভৌমিকের একটি নাচ দুঃসময় কবিতাটির প্রেক্ষাপটে। যদিও
সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত, কোথারে সে নীড় কোথাশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সদ্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরে, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলে অঙ্গুলে, ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলে, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো, সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন। ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন। ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। রবীন্দ্রনাথ ছিলেন একজন শান্ত, সৌম্য ও ব্যক্তিত্বময় মানুষ। তিনি ছিলেন আবেগপ্রবণ ও স্নেহশীল। তবে তার রসবোধের বহু পরিচয় আমরা খুঁজে পাই বিভিন্ন রচনায়। আসুন সেই রসবোধের গল্প আমরা শুনে নেব সুদীপ্ত বিশ্বাসের কাছ থেকে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ, তার যথেষ্ট রসবোধ ছিল এবং তিনি ব্যক্তিগত জীবনে যথেষ্ট রসিক মানুষ ছিলেন। তার রসিকতার কিছু উদাহরণ আজ আপনাদের জন্য। একবার বিশ্বকবি মহাত্মা গান্ধীর সঙ্গে বসে সকালে নাস্তা করছেন। তো মহাত্মা গান্ধী ওটস পরিচ খেতে খুব ভালোবাসতেন, তাই খাচ্ছেন, এবং বিশ্বকবি লুচি তরকারি খাচ্ছেন। তো হঠাৎ করে মহাত্মা গান্ধী ওনার দিকে তাকিয়ে বললেন, কবিগুরু আপনি এসব কী খাচ্ছেন? এ তো বিষ খাচ্ছেন। বলছে, হ্যাঁ বিষই খাচ্ছি বটে, তবে এই বিষের বিষক্রিয়া খুব ধীরে, কারণ বিগত 60 বছর ধরে আমি বিষই খাচ্ছি। যাই হোক, পরবর্তী একটি অনুষ্ঠানে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেই অনুষ্ঠানটি হচ্ছে, খুব সাজানো ঘর, সেখানে সবাই এসছে অনুষ্ঠান দেখবার জন্য, শোনবার জন্য। হঠাৎ করে রবি ঠাকুর ঢুকে বললেন, এই ঘরে একটি বাদর আছে। সবাই ওর মুখ চাওয়াচাই করছে, কোথায় বাদর, কে বাদর? নিজেই সব বুঝতে পেরে মুচকি হেসে বললেন, না না, আমি ওই বাদরের কথা বলিনি, আমি বলেছি বাঁদর আছে, মানে এই ঘরের বাম দিকে একটি দৌড় আছে। একদিন কবিগুরু ঘুমাচ্ছেন,
হঠাৎ তার চোখে জ্যোৎস্না পড়ছে, ওনার একটু অসুবিধা হচ্ছে। উনি ওনার ভৃত্যকে বেশ চেঁচিয়েই ডাকলেন, মহাদেব। তো মহাদেব এসে বললো, হ্যাঁ জি হুজুর। তো মহাদেবকে বলছেন, এই চাঁদটাকে একটু ঢেকে দাও। মহাদেব হা করে তাকিয়ে আছে, চাঁদটাকে কি করে ঢেকে দেবো? উনি নিজে বুঝতে পারলেন যে মহাদেব ওটা বুঝতে পারেনি। তবে মহাদেবের উদ্দেশ্যে বললেন, তুমি জানলাটা বন্ধ করে দাও, তাহলেই চাঁদটা ঢেকে যাবে। একবার কবিগুরুর সঙ্গে দেখা করতে গেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো উনি গিয়ে দেখছেন কবিগুরু বেশ খানিকটা ঝুঁকে প্রায় উপুর হয়ে বসে কবিতা লিখছেন। হঠাৎ করে কবিগুরু তাকিয়ে দেখলেন সামনে উনি দাঁড়িয়ে আছেন। ওনার সঙ্গে কথাবার্তা বলতে বলতে বলাইচাঁদ বাবু বললেন যে, কবিগুরু আপনার এরকমভাবে বসে লিখতে খুব অসুবিধা হচ্ছে, আপনি তো একটা অন্য টাইপের চেয়ার কিনে নিতে পারেন, এতখানি উপুর হয়ে লিখছেন। তো কবিগুরু তার উত্তর দিতে গিয়ে হেসে ফেলে বলেছিলেন, আসলে কলসির জল ফুরিয়ে এসছে তো, অনেকটা উপুর না করলে এখন আর বেরোচ্ছে না। কবিগুরু একবার তার বেয়াই বাড়িতে গেছেন নিমন্ত্রণ রক্ষার্থে। তো বেয়াই বাড়িতে আতিথেয়তা যথেষ্টই ছিল। হঠাৎ করে তাকে একটি চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য। উনি কিন্তু বসছেন না, চেয়ারটির দিকে তাকিয়ে আছে। সবাই বলছে, কি হলো, বসুন, কি হলো, বসুন। উনি হঠাৎ করে বলছেন, চেয়ারটা সজীব চেয়ার নয় তো। সব হাসছে, দেখছে, অবাক। কবিগুরু ওটাকে সজীব চেয়ার বলছে কি করে? বলছে, তখন উনি নিজেই বুঝতে পেরে বলছে, না না, সজীব চেয়ার মানে চেয়ারে কোনো ছাড় পোকা ফাড়পোকা নেই তো যেগুলো কামড়াবে, সজীব বস্তু কিছু চেয়ারে নেই তো, সেই হিসাবে আমি সজীব চেয়ার বলেছি। কবিগুরু শেষ বয়সে একদম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তখন ট্রেনে একটি বাচ্চা মেয়ে তার কাছে এসে খুব আবদার করছে যে, কবিগুরু আমাকে একটি অটোগ্রাফ দিতে হবে। তো কবিগুরু সেই অটোগ্রাফটি সাইন করে দিয়েছে বাচ্চাটিকে কাঁপা কাঁপা হাতে। তো বাচ্চাটি তারপরে আবার এসে বায়না করা শুরু করেছে, না শুধু অটোগ্রাফ দিলে হবে না, একটি পদ্য লিখে দিতে হবে আমাকে। তো উনি তো তখন, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি ওনার স্বাক্ষরের তলায় 4টি লাইন লিখে দিয়েছিলেন, মোর কাছে চাহো তুমি পদ্য, চাহিলেই কি মেলে তা সদ্য, তাই আজ শুধু লিখিলাম নিজের নাম, এর বেশি কিছু নয় অদ্য। আমাদের সময় সমাপ্তির পথে, আমাদের কুণ্ঠিত অঞ্জলির উপাদান প্রায় শেষ। তাই কথা না বাড়িয়ে চলুন শুনে নেওয়া যাক নজরুল গীতি দূরদীপবাসিনী গিটারের মূর্ছনায়। বাজিয়ে শোনাবেন স্নিগ্ধ বিশ্বাস। আমাদের অনুষ্ঠান শেষ। আবার অন্য কোনো দিন আমরা হাজির হব আপনাদের জন্য অন্য কোনো উপহার নিয়ে। ততদিন বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সরকার নির্ধারিত সকল নিয়ম মেনে চলুন। নমস্কার।